এই পর্বটা হয়তো অনেকেই দেখবেন না, বা কিছুটা দেখার পরে চারটে গালাগালি দিয়ে চলে যাবেন। করতেই পারেন। প্রত্যেক বছর ঘটা করে মা সরস্বতী বিদ্যা দাও বুদ্ধি দাও বলার পরে সেই সমস্ত কথাবার্তা থেকে মুখ ঘুরিয়ে যদি চলে যান, তাতে কী বা বলার আছে? আমার এই পর্বগুলো যারা দেখেন, যারা হঠাৎ যদি উঠলো কথার পাশে থাকেন, তারা খুব ভালো করে জানেন নিট নিয়ে এর আগেও আমি পর্ব করেছি। কি ধরনের কেলেঙ্কারি, কি ধরনের দুর্নীতির কথা সামনে উঠে এসেছে, কিভাবে হয়েছে, কোথায় কোথায় অভিযোগ, সেই সমস্ত কিছু নিয়ে একটা বিস্তারিত পর্ব আমি করেছি। অনেকেই সেই পর্ব দেখেছেন। আপনি যদি না দেখে থাকেন এবং জেনুইনলি যদি দেখার ইচ্ছা থাকে, তাহলে সেই পর্বের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিতে পারেন। আর যদি এখানে শুধু এইটুকু কথা বলতেই এসে থাকেন যে আপনি তো নিট নিয়ে কোনো পর্বই করলেন না, তাহলে অবশ্য আর কিছুই বলার নেই। তবে এখানে বলতেই হয়, থার্ড ক্লাস লোকজনের ফোর্থ ক্লাস রাজনৈতিক কারবারে কিন্তু সাধারণ মানুষজন একেবারে জেরবার। তো এখান থেকে যে কথাটায় আসতে হয় সেটা হচ্ছে, সম্প্রতি একটা রসিকতা চলছে, আমি জানি না আপনারা শুনেছেন কিনা, যে আমাদের এই রাজ্যের শিক্ষামন্ত্রী আর কেন্দ্রের শিক্ষামন্ত্রী নাকি দুই ভাই, মেলায় তারা হারিয়ে গিয়েছিলেন অনেকদিন আগে। সত্যি কথা, মানে সেরকমটাই মনে হচ্ছে। তা না হলে বলুন, দুজনের কথার মধ্যে এত মিল কি করে পাওয়া যাবে? সেই দুজনের একই বক্তব্য প্রথমেই হচ্ছে, কোথায় দুর্নীতি, কোথায়, না না না, কোথায়, না না, কিচ্ছু হয়নি, ছোট্ট করে মিস্টেক হয়ে গেছে, আমরা সব শুধরে নেব। যেরকম এই রাজ্যে বলা হয়েছিল যে আমরা সমস্ত আমাদের যা যা ভুল হয়েছে সব শুধরে নেব, সুপার নিউমেরারি পদ তৈরি করে সেই পদে আমরা যোগ্যদের চাকরি দেব, তাহলে অযোগ্য যারা ঢুকে পড়েছে তাদেরকেও বেশ শাস্তি টাস্তি দিতে হবে না। আবার একই কথা দেখুন, কেন্দ্র এখন বলছে যে ওই তো সমস্যা তো ওই গ্রেস মার্ক যাদের দেওয়া হয়েছে তাদের নিয়ে আমরা আলাদা করে একটা কমিটি তৈরি করে তাদেরটা চেক করে নেব, বাকিদের তাহলে ভুগতে হবে না। এই বলে তারা আদালতের কাছে গিয়ে একটা ছোট্ট করে সরি বলে দেবে, এবং তাদের যে এক্সপেকটেশন সেটা হচ্ছে যে আমরা ওটা বলে সাধারণ মানুষকে বলবো আপনারা সবটা ভুলে যান, মুভ অন করুন। এত বড় একটা পাহাড় প্রমাণ দুর্নীতির উপরে ছোট্ট একটা রুমাল ফেলে দিয়ে বলবো ভুলে যান, এসব নিয়ে আর ভাবতে হবে না। ঠিক একই রকম কথা দুদিক থেকেই উঠে আসছে। কিন্তু এখানে বেসিক কথাটা কি, বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা হচ্ছে দুর্নীতি। টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে, টাকার বিনিময়ে সবটাই হয়েছে, এবং বিরাট বড় একটা স্ক্যামের কথা সামনে বোঝা যাচ্ছে। কিন্তু মিল এখানেই শেষ কেন্দ্র আর রাজ্যের মধ্যে। কারণ রাজ্যের ক্ষেত্রে তো ইডি সিবিআইকে পাঠানো যায়, তারা তদন্ত করতে পারে, মন্ত্রীদের ঘরের ভেতরে ঢুকে পড়তে পারে, সেখান থেকে সমস্ত কিছু বের করে আনতে পারে। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে তাদের নিজেদের সংস্থা, নিজেদের মন্ত্রক, নিজেদের দপ্তরের লোকজনের ঘরের ভেতরে তারা ইডি সিবিআইকে ছেড়ে দেবে? এটা কি হতে পারে? এই নিয়ে একটা বড়সড় প্রশ্নের জায়গা রয়েছে। আর এইটা যদি না হয়, তাহলে তদন্তটা কি করে হবে? দেখুন, এখানে সব থেকে বড় যে জায়গাটা পয়েন্ট আউট করার দরকার রয়েছে সেটা হলো, এই মুহূর্তে একটা বড়সড় দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে একটা নিটের ক্ষেত্রে এবং একটা ইউজিসি নেটের ক্ষেত্রে। দুটো দু ধরনের পরীক্ষা। ইউজিসি নেটের ক্ষেত্রে দেখা গেল যে দুর্নীতির আভাস পাওয়ার সঙ্গে সঙ্গে এই পরীক্ষার ডিগনিটি নষ্ট হয়েছে বলে পরীক্ষাটা তড়িঘড়ি ক্যান্সেল করে দেওয়া হলো। এখান থেকেই একটা বিরাট বড় প্রশ্ন উঠে আসছে যে তাহলে নিটের ক্ষেত্রে সেই নিটটা বাতিল করা হচ্ছে না কেন? যেখানে দুর্নীতি হয়েছে এইরকম স্বীকারোক্তি পর্যন্ত সামনে চলে এসেছে, যেখানে বলা হচ্ছে 30 থেকে 40 লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে, পরীক্ষার আগের দিন ক্যান্ডিডেটদের সেই প্রশ্নের উত্তর মুখস্থ করিয়ে তারপরে পাঠানো হয়েছে পরীক্ষার হলে, এবং এই সমস্ত স্বীকারোক্তি আসার পরেও, একাধিক অভিযোগ ওঠার পরেও নিট বাতিল করা হচ্ছে না কেন? তার থেকেও বড় প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের মধ্যে কেন এই প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এই জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করছে এবং এটাকে সামনে রাখার চেষ্টা করছে এভাবে যে চাল আর ডালকে কিছুতেই আর আলাদা করা যাবে না, যে খিচুড়ি আমরা দিয়েছি সেই খিচুড়িটাই খেতে হবে, চাল ডালকে নতুন করে ঝাড়াই বাছাই করার পদ্ধতি আমরা আর শুরু করব না। নিট কেন ক্যান্সেল করা হচ্ছে না? এটা কেন হচ্ছে না বলুন তো? এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, এবং সেই কারণ কি কি সেই নিয়ে অনেক স্পেকুলেশন হচ্ছে, নানা রকম প্রশ্ন উঠছে। যেমন প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে নিট বাতিল করলে যারা এই দুর্নীতির মাধ্যমে অলরেডি লাভ করেছেন, যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে সেখান থেকে যারা লাভ করেছেন তাদের অসুবিধা হবে, সেই কারণে কি? মানে যারা টাকা পয়সা নিয়েছেন তাদেরকে টাকা পয়সা ফেরত দিতে হবে, তাদের কাছ থেকে টাকা পয়সা ফেরত চাওয়া হবে, এই পরিস্থিতি তৈরি হতে পারে সেই জন্যে কি? এবং এই পরিস্থিতি তৈরি হলে এমন অনেক নাম বাইরে বেরিয়ে পড়তে পারে যে সমস্ত নামগুলো বেরোলে বিজেপির পক্ষে এই মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়াটা বেশ কঠিন হয়ে যাবে, সেই জন্যেই কি? মানে বিজেপির সরকার সবে এই 3 বারের জন্য ক্ষমতায় এসেছে, সবে সরকার গঠন করে তারপরেই এইরকম একটা রিস্ক তারা নিতে চাইছেন না, এমন ব্যাপার কি? তারই সঙ্গে এত বড় একটা নির্বাচন সম্প্রতি হয়েছে, এবং তার আগে ইলেকটোরাল বন্ডসের কথাও আমরা শুনেছি। এডুকেশন একটা বিরাট বড় ব্যবসা, তো সেই এডুকেশন ব্যবসার সঙ্গে যারা জড়িত এবং যাদের মধ্যে হয়তো কেউ কেউ দুর্নীতির সঙ্গেও জড়িত, পরবর্তীকালে হয়তো সে সমস্ত কথাবার্তা বেরিয়ে আসবে, তারা বিজেপিকে কোনোভাবে সাহায্য করেছেন, এমনটা কি হতে পারে? এরকম অনেক প্রশ্ন অনেকেই তুলছেন। এবার এটা শুনে বিজেপির কোনো সমর্থক থাকলে বলতেই পারেন, এসব কি ধরনের প্রশ্ন, কেন আপনি এসব প্রশ্ন তুলছেন? আরে মশাই, প্রশ্ন তো উঠছে এই সিচুয়েশনটা দেখে, আর এই সমস্ত প্রশ্ন অ্যাভয়েড করার সব থেকে ভালো উপায়টা হচ্ছে
একদম শুরু থেকে পুরো পদ্ধতিটা শুরু করা, নিট ক্যান্সেল করে দিই, আমরা বলে দিচ্ছি যে আবার নতুন করে আমরা নিট পরীক্ষা দেবো, তাহলেই তো কোনো সমস্যা নেই। এবং এইখানে আপনার দিকে আঙুল তোলার জন্য কেউ বসে নেই, সবাই কিন্তু নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নেওয়ার জন্য বসে রয়েছেন। আপনার দিকে আঙুল তোলা এমনিই বন্ধ হয়ে যাবে, আপনার মুখে যে কালিটা লেগেছে সেটা আপনি নিজে একবার মোছার চেষ্টা তো করুন। নিটের যে প্রশ্নপত্র ফাঁসের কথা উঠে এসেছে, সেখানে অর্গানাইজড র্যাকেট কাজ করেছে, এই খবর সামনে উঠে আসছে। আপাতত শুধুমাত্র বিহার থেকে এসেছে, এরপরে জিনিসটা যদি আরো গড়ায় তাহলে আরো অনেক জায়গা থেকেই উঠে আসতে পারে। এবং এইখানে হাফ প্যান্ট টুল পরে অনেকজনই বলতে শুরু করেছেন, যারা এর আগে নিট সম্পর্কে একটা বাক্য পর্যন্ত খরচ করেননি, তারা বলতে শুরু করেছেন, আরে 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 দেখো, এই নিট ঘোটালায় যাকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, তার সঙ্গে তেজস্বী যাদবের আত্মসহায়কের কিন্তু একটা বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেটা কিন্তু খতিয়ে দেখতে হবে যে তেজস্বী যাদবের এর মধ্যে হাত আছে কিনা। দেখলে তো ইন্ডি জোটের কিন্তু পিন্ডি একদম সামনে বেরিয়ে এসেছে। এবং তারা বলছেন যে আচ্ছা, লালু প্রসাদ যাদব যখন ক্ষমতায় ছিলেন তিনি গরুর চারা খেয়ে ফেলেছিলেন, তাহলে তার ছেলে যখন ক্ষমতায় ছিলেন তিনি যে এই এক্সাম পেপারগুলো খেয়ে ফেলেননি, তার কি গ্যারেন্টি রয়েছে? ঠিক কথা, কিন্তু এখানে তারই সঙ্গে যে প্রশ্নটা করা হচ্ছে না সেটা হলো, তেজস্বী যাদব যে সময় ক্ষমতায় ছিলেন, নীতিশ কুমারও তো সেই সময় ক্ষমতায় ছিলেন, এখনো পর্যন্ত তিনি বিহারের মুখ্যমন্ত্রী, তাহলে তার নামটা কেন উঠে আসছে না যে তার সরকারের আমলে এই সমস্ত কাজকর্ম, এই সমস্ত ঘোটালা হয়েছে, তাকে কেন টেনে আনা হচ্ছে না? বিজেপির সঙ্গে তিনি বর্তমানে রয়েছেন সেই কারণে কি? এবং তারই সঙ্গে বলতে হয় যে বিহারে দুজন ডেপুটি চিফ মিনিস্টার রয়েছে, জানেন নিশ্চয়ই আপনারা। বিমারু রাজ্য এমনই যে দুটো ক্রাচ লাগে। যাই হোক, একজন চিফ মিনিস্টার তো আছেনই, তারই সঙ্গে যারা দুজন ডেপুটি চিফ মিনিস্টার তারা দুজনেই বিজেপির। এবার বিজেপির একজন ডেপুটি চিফ মিনিস্টার এই অভিযোগটা করেছেন যে তেজস্বী যাদবের আত্মসহায়কের সঙ্গে নিট ঘোটালার যাকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে সিকান্দার, তার একটা যোগাযোগ ছিল, অতএব ব্যাপারটা খতিয়ে দেখতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেকেই যেটা বলতে ভুলে যাচ্ছেন, মনে করিয়ে দিই আপনাদের একটু, তেজস্বী যাদবের পার্টির তরফ থেকে আবার আজকে একটা ছবি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপির আরেকজন যে ডেপুটি চিফ মিনিস্টার তার সঙ্গে এই নিট ঘোটালাতে গ্রেপ্তার হওয়া আরেক ব্যক্তি, যেও কিনা মাস্টার মাইন্ড আরেকজন বলা হচ্ছে, তার গন্ডায় গন্ডায় ছবি রয়েছে। এবং সেই বিজেপির ডেপুটি চিফ মিনিস্টার নাকি ছবিগুলো সব ডিলিটও করে দিয়েছিলেন, এমনটাই দাবি করছে আরজেডি, যদিও সেই সমস্ত ছবি এখন তারা প্রকাশ্যে নিয়ে চলে এসেছে। মানে একেবারে সুরির সাক্ষী মাতালের মতো ব্যাপার, এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। এবং তারই সঙ্গে এখানে আরেকটা বেসিক বিষয় রয়েছে যেটা হয়তো অনেকে মিস করে যাচ্ছেন, সেটা হচ্ছে আমরা তো চাকরি বিক্রি দেখেছি, টাকা দিয়ে পরীক্ষায় পাশ করা দেখেছি, আমাদের কাছে তো এটা এখন জল ভাত হয়ে গেছে, পেপার লিক কোনো বড় কথাই নয়। কিন্তু আমরা দেখেছি এখানে তাও 18-20 লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে এই চাকরির পরীক্ষায় পাশ করার জন্য। তার কোথাও একটা গিয়ে লিমিট রয়েছে। এখানে খেয়াল করে দেখুন, সবে একটা জায়গা থেকে খবর এসছে, সেখানেই বলা হচ্ছে 30 থেকে 40 লক্ষ টাকায় এক একটা পেপার বিক্রি হয়েছে। তার মানে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে সেটা নেহাতি চুনোপুটি, টাকাটা অ্যাকচুয়ালি যারা দিয়েছেন আর টাকা যে পর্যন্ত পৌঁছেছে তাদের পকেটের গভীরতা এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ক্ষমতা নেহাতি কম বলে মনে হয় না। কারণ যারা 40 লক্ষ টাকা দিয়ে নিজের ছেলে মেয়ের ওই পরীক্ষাটায় পাশ করা, নিট পাশ করাটা এনশিওর করছেন, নিশ্চিত করছেন, তাদের কিন্তু এর পরের যে খরচটা, তাদের ছেলেমেয়েরা যে পড়াশোনা করবে সেই পড়াশোনার খরচটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে, সেটাও তৈরি করে রাখতে হবে। মেডিকেল স্টাডিজের এক্সপেন্সেস, আমাদের দেশে ডাক্তারি পড়াশোনা করার খরচ ক্রমাগত বেড়েই চলছে, অতএব সেটার কথাও তাদেরকে মাথায় রাখতে হচ্ছে, সেই টাকা পয়সাও তাদের রেডি করে রাখতে হচ্ছে। এবং এটা ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র, এটা তো কোনো আপনি ডালমুটালা বা চালার কাছ থেকে পাবেন না, কোনো পানালার কাছ থেকে পাবেন না। তার মানে এই প্রশ্নপত্র যারা লিক করছেন, যাদের হাতে এই প্রশ্ন আসছে, তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রয়েছে, যথেষ্ট ক্ষমতা রয়েছে, বড় বড় অফিসে যাতায়াত রয়েছে, সেই রকম দহরম মহরম রয়েছে। এবং সব থেকে বড় কথা, কেন্দ্রীয় সংস্থা এনটিএ, যাদেরকে দিয়ে এই পরীক্ষাগুলো নেওয়ায় কেন্দ্রীয় সরকার, সেই এনটিএর মধ্যে ঘুণ না ধরলে এটা ইম্পসিবল। এনটিএর মধ্যে কোনো লিক না থাকলে এই প্রশ্নপত্র এইভাবে বাজারে বেরিয়ে আসাটা ইম্পসিবল। আবারও নামটা পড়ার মতো বলি, 40 লক্ষ টাকায় যে প্রশ্নপত্র কেনাবেচা হচ্ছে, সেখানে যে নামগুলো জড়িয়ে আছে সেগুলো খুব ছোটখাটো কিছু হবে বলে মনে হয় না। এবং তারই সঙ্গে মাথায় রাখতে হবে যে এখনো পর্যন্ত একটা রাজ্য থেকে এই খবর এসেছে, এক আজলা সবে দুর্নীতির জানা গেছে। এরপরে এই তদন্ত যদি আরো গভীরে যায়, সত্যিই যদি নিট বাতিল হয়, তাহলে আরো অন্যান্য বিভিন্ন রাজ্যে এই তদন্ত ঢুকবে এবং সেখান থেকেও কিন্তু এরকম দুর্নীতির খবর সামনে বেরিয়ে আসতে পারে। আপনারা জানেন গুজরাট থেকে অলরেডি নিট সংক্রান্ত আরেক রকমের দুর্নীতির খবর উঠে এসেছে, সেখানে আবার আরেক রকম ট্রানজাকশন দেখতে পাওয়া যাচ্ছে। কাজেই অনেক রাজ্য থেকে নিট পরীক্ষা সংক্রান্ত আরো লাখ লাখ টাকার দুর্নীতির কথা সামনে উঠে আসতে পারে এবং সেটার মধ্যে অনেকগুলো বিজেপি শাসিত রাজ্যও ডেফিনেটলি থাকবে।
এবং এই কারণেই আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু প্রাণপণ চেষ্টা করছে এই নিট যাতে বাতিল না হয়ে যায় কোনোভাবেই। একই রকম কারণ দেখবেন যে কারণে আমাদের রাজ্য সরকার হত্যে দিয়ে সুপ্রিম কোর্টে পড়ে থাকে, যাতে কোনো মতে এই যে তদন্ত চলছে কোথাও একটা স্টে নিয়ে আসা যায়, যাতে আরো বেশি ভেতরে না ঢোকে, যাতে আরো আগুন বেরিয়ে না আসে। এই বিষয়টা নিয়ে একজন জবাব দিতে পারেন এই মুহূর্তে, আর তিনি হচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। যদিও আমাদের এই সরকার যে এই নিয়ে কোনো মরাল রেসপন্সিবিলিটি নেবে সেরকমটা আশা করা খুব একটা জায়গা নেই, কারণ আপনি তো 10 বছর ধরে এই সরকারকে দেখছেন, কবে দেখেছেন মরাল রেসপন্সিবিলিটি নিতে? কৃষক আন্দোলন শেষ পর্যন্ত দাঁতে দাঁত চিপে এখনো পর্যন্ত দাঁত খিচিয়ে যান তারা সেই বিষয়টা নিয়ে। অশ্বিনী বৈষ্ণব এখনো পর্যন্ত রেলমন্ত্রী রয়েছেন। কিছুদিন আগেই দ্বিতীয়বারের জন্য এত বড় একটা রেল দুর্ঘটনা হলো, মাঝখানে আরো অনেকগুলো ছোট ছোট ঘটনা তো ঘটেইছে। মরাল রেসপন্সিবিলিটি আপনি নিতে দেখেছেন? তাহলে এইবার তারা রেসপন্সিবিলিটি নেবেন সেটাই বা আপনি কি করে আশা করছেন? আর এত কিছু যখন ঘটে যাচ্ছে গোটা দেশ জুড়ে, নেট, নিট, দুর্নীতি, কোটি কোটি টাকা, স্বীকারোক্তি সবকিছু যখন হচ্ছে, তখন প্রধানমন্ত্রী কোথায়? তিনি কাশ্মীরে রয়েছেন। তো একটা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেছিলেন এই পশ্চিমবঙ্গে যত দুর্নীতি হয়েছে এবং তার মধ্যে থেকে যত টাকা পয়সা, দুর্নীতির যত টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেগুলো তিনি সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেগুলো মানুষকে ফেরত কিভাবে দেওয়া যায় সে সমস্ত রাস্তা তিনি বের করবেন। এখন আরেকটা নির্বাচনী প্রচারেই তো রয়েছেন তিনি। এখন একবার এই নিট দুর্নীতি নিয়েও তো দুটো লাইন বলতে পারেন উনি, এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী তো বলতে পারেন যে ঠিক আছে, এই নিট দুর্নীতি, যত কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে যা বের করবে সেই টাকা পয়সাও যাতে কি করে মানুষকে ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা করব। দুটো কথা এত বড় একটা স্ক্যাম নিয়ে তো তিনি খরচ করতে পারেন। আর গেরুয়া চশমা পরে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কোনো দোষ দেখি না, এই কথা বলার আগে একটু ভেবে নেবেন। আরএসএস এর যে স্টুডেন্ট উইং রয়েছে এবিভিপি, তারা পর্যন্ত এই বিষয়টা নিয়ে আন্দোলন করছে, তারাও প্রশ্ন তুলছে। এবিভিপির তরফ থেকে কি কি প্রশ্ন তোলা হয়েছে? তাদের প্রশ্ন, বেশ কিছু সেন্টারে এই নিট পরীক্ষায় 15 থেকে 20 মিনিট দেরি করে প্রশ্নপত্র কি করে পৌঁছালো? একটা সেন্টার থেকে 7-8 জন 100% নম্বর কি করে পেল? 67 জন ফুল মার্কস কি করে পেল? এই সমস্ত প্রশ্নের উত্তর তো সরকারকে দিতে হবে। এবং এবিভিপির তরফ থেকে বলা হচ্ছে যে যখন মানুষ, সাধারণ মানুষ যখন প্রশ্ন করছেন, সরকারকে এর উত্তরটা তো দিতেই হবে। এই কথা কে বলছেন? এবিভিপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তিনি এই কথাটা বলছেন। আমি না জীবনে ভুল কাজ কিছু কম করিনি, অনেক ভুল করেছি, যার মধ্যে একটা হচ্ছে 11-12-এ ডাক্তারি পরীক্ষায় আমি বসবো, সেটার জন্য প্রিপারেশন নিতে একটা কোচিং সেন্টারে জয়েন করেছিলাম, 2 বছরের কোর্স। তো সেই কোচিং সেন্টারে জয়েন করার সঙ্গে সঙ্গে মানে কিছুদিন পড়াশোনা করার পরেই বুঝতে পেরেছিলাম আমার দ্বারা হবে না, কিন্তু মুখ ফুটে আমার বাবা মাকে সে কথা বলিনি। এবং সেটা ভেবে আজ পর্যন্ত আমার অত্যন্ত লজ্জা লাগে, তার কারণ ওই 2 বছর আমি বলিনি বলে আমার বাবা মা ওই কোচিং সেন্টারে প্রচুর টাকা পয়সা ঢেলেছিলেন আমার পেছনে, যেটা সম্পূর্ণ নষ্ট হয়েছে, সম্পূর্ণ জলে গেছে সেই টাকাটা। বাবা মায়ের কষ্টার্জিত টাকা, এই কারণেই এখনো লজ্জা হয় যে অনেক কষ্ট করে আমার বাবা মা সেই টাকাটা অর্জন করেছিলেন, অনেক খাটাখাটনি করে তারা মাইনেটা পেতেন। হয়তো কোনোদিন তারা টিফিনের টাকা বাঁচিয়েছেন, হয়তো কোনোদিন তারা ভেবেছেন আজকে অটোটা না নিয়ে হেঁটে চলে যাব, ঠিক আছে টাকাটা বাঁচিয়ে নিই। অনেক ভালো ভালো জায়গায় তারা টাকা খরচ করতে পারতেন, সেগুলো না করে আমার জন্য ওই টাকাটা খরচ করেছেন, এবং সেই কারণেই আজও লজ্জা হয়। আর এখানে আপনি দেখুন, ডাক্তারি পড়ার খরচ আমাদের দেশে ক্রমাগত বেড়েই চলেছে। গরিব মানুষের পক্ষে সেই খরচ মেটানো সম্ভব নয়। মধ্যবিত্তরা তবু হয়তো টেনে টুনে করতে পারবেন, সরকারি একটা যদি মেডিকেল কলেজ হয় তাও ঠিক আছে। প্রাইভেটে পড়তে গেলে যে পরিমাণ খরচ, সেটা উচ্চবিত্ত ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে সেই ছেলেমেয়ের বাবা মাদের কষ্টে অর্জিত টাকা পয়সার সঙ্গে আপনি বেইমানি করছেন আপনার নিজের রাজনৈতিক স্বার্থে। আপনার নিজের রাজনৈতিক স্বার্থে আপনি সেই বাচ্চাগুলোর ভবিষ্যতের সঙ্গে বেইমানি করছেন। আপনি নিজে ব্যবসা করবেন বলে আপনি এই বেইমানিটা করছেন। এবং তারই সঙ্গে বলতে হয়, নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সমর্থন করে যে সমস্ত মানুষজন আজও চোখ বন্ধ করে বসে রয়েছেন এবং বলছেন যে না না এত প্রশ্ন করার কি আছে, দেখোই না সরকার একটা ভুল যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই খুঁজে বের করবে, আরে দেখোই না কি হয়, একটু অপেক্ষা করেই যাও না, এত কথা বলার কি আছে, তাদের দেখে আমার সত্যিই অবাক লাগে যে এখনো পর্যন্ত আপনারা কি করে চোখ বন্ধ করে বসে রয়েছেন। প্রত্যেকটা ঘটনা ঘটে আর তারপরেই ওই রাজনীতির কাপড় চোখের ওপর দিয়ে লোকজনকে বলে দেওয়া হয় যে না না এখন রাজনীতি করার সময় নয়, এখন কিন্তু প্রশ্ন করবে না, এখন সমস্যার সমাধান করতে হবে। সমস্যাটা হলো কেন সেই প্রশ্ন নাকি করা যাবে না। আপনি হয় নিজের জীবনে প্রচন্ড খুশি, না হলে এত অখুশি যে আপনার পরিবারের লোকজন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার কাছের মানুষজন, তাদের সঙ্গে আগামী দিনে কি হতে চলেছে সেই নিয়ে আপনার বিন্দু মাত্র কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ভয় ডরও নেই। আপনি শুধু মনে করেন আপনার পর্যন্ত কোনো কিছুর আঁচ এসে পৌঁছাবে না। আজ থেকে 20 বছর বাদে আপনি যদি হাসপাতালে শুয়ে থাকেন, সেখানে যদি একটি ভুয়ো ডাক্তার আপনার চিকিৎসা করে, আপনার পছন্দের রাজনৈতিক দল কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না। এমনিতে 10 বছরে আমরা ভুয়ো শিক্ষক পেয়ে গেছি, শিক্ষাকে তো আমরা ডকে তুলেই দিয়েছি, শিক্ষক শিক্ষিকাকে আমরা সন্দেহের জায়গায় এনে ফেলেই দিয়েছি। এইবারে তো মুখ সামলে
হলে কথা বলতেই হবে, স্বাস্থ্যের ব্যাপার, কখন আবার প্রাণ পাখি উড়ে যায়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।